গুড মর্নিং ক্লাস। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আগে দুটো তিনটে ক্লাসে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থান, সীমানা, পশ্চিমবঙ্গের নদ নদী ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজকে পশ্চিমবঙ্গেরই একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমরা আমাকে বলো যে এখন কি কাল চলছে? তোমরা নিশ্চয়ই জানো শীতকাল আছে, গ্রীষ্মকাল আছে, শরৎকাল, বর্ষাকাল। এখন কি কাল চলছে? ভেরি গুড, বর্ষাকাল তো। বাইরে ঝিরিঝিরি কিন্তু সবসময় বর্ষা পড়েই যাচ্ছে, তাই না? তাই এখন কিন্তু বর্ষাকাল। আজকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের এই জলবায়ু সম্পর্কেই আলোচনা করব। তার আগে কিন্তু স্টুডেন্ট আমাদের জানতে হবে এই জলবায়ুটা কি জিনিস। দেখো, বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা এগুলো কিন্তু সমগ্র বিষয়কে একত্র করেই কিন্তু জলবায়ু তৈরি হয়। ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট দিনের বা ২-১০ দিনের যখন বৃষ্টিপাত, আর্দ্রতা, উষ্ণতা ঠিক হয় তখন তাকে আমরা কি বলি বলতো? আবহাওয়া। আর জলবায়ু কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট স্থানের যখন ৩০-৩৫ বছরের গড় আবহাওয়াকে বোঝায় জলবায়ু। ঠিক আছে? আজকে তাহলে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব পশ্চিমবঙ্গের কি প্রকৃতির জলবায়ু, জলবায়ুর প্রভাব মানুষের জীবনে কতখানি, জলবায়ুর বৈচিত্র্যগুলি কি কি, বা ঋতু বৈচিত্র্যগুলি কি কি, এইগুলো আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে, এই পার্বত্য অঞ্চল এবং যে আমাদের ৩ মাস যে শীত পড়ে, সেই শীত ছাড়া কিন্তু বছরের বেশিরভাগ সময়েই কিন্তু পশ্চিমবঙ্গের তাপমাত্রা বা জলবায়ু উষ্ণতা থাকে, উষ্ণ প্রকৃতির হয়। আর বৃষ্টিপাত পশ্চিমের মালভূমি অঞ্চল ছাড়া কিন্তু পুরো রাজ্যেই যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। তাই এটা কিন্তু আর্দ্র প্রকৃতির। আর মৌসুমী কথাটা আসছে মৌসুমী বায়ু থেকে কিন্তু, হ্যাঁ। মৌসুমী বায়ু কিন্তু আমাদের এই জলবায়ুকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করে। মৌসুমী বায়ুর আগমনের ফলেই কিন্তু বৃষ্টিপাত হয়। আবার মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় কিন্তু শীতও পড়ে। আচ্ছা, এবারে আমরা জানবো এই যে মৌসুমী কথাটা আমি এতক্ষণ ধরে বলছি, এই মৌসুমী কথাটি কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে। দেখো, ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি কিন্তু সর্বপ্রথম এই মৌসুমী শব্দটি ব্যবহার করে। মৌসুমী শব্দটি কিন্তু একটা আরবীয় শব্দ, ঠিক আছে, যার অর্থ কিন্তু মৌসুম। আর এই মৌসুম শব্দের কিন্তু বাংলা একটা অর্থ রয়েছে। কেউ কি আমাকে বলতে পারবে এই মৌসুম শব্দের বাংলা অর্থ কি? শোনো, আমি বলছি। মৌসুমের যে বাংলা অর্থ সেটা হচ্ছে কিন্তু ঋতু। আর আমাদের জীবনে কিন্তু এই ঋতু পরিবর্তনের মাধ্যমেই, জলবায়ু পরিবর্তনের মাধ্যমেই আমাদের খাদ্যাভ্যাস, বস্ত্র, কাজের ধরন, কর্মক্ষমতা ইত্যাদি কিন্তু নানাভাবে পরিবর্তন ঘটে চলেছে। কিভাবে পরিবর্তন ঘটে চলেছে? দেখো, শীতের সময় কিন্তু আমরা সোয়েটার, মাফলার ইত্যাদি কিন্তু পরে বসি, তাই না? খুব ঠান্ডা লাগে। আচ্ছা, আবার গরমের সময় কিন্তু আমরা সুতির বস্ত্র বা হালকা টি-শার্ট এইগুলো কিন্তু পরি। অর্থাৎ জলবায়ুর পার্থক্যের জন্য কিন্তু শীতকালে আমরা জ্যাকেট সোয়েটার পরছি, আবার গরমের সময় কিন্তু আমরা সুতির জামা পরছি। আচ্ছা, এবারে কর্ম যে ক্ষমতা রয়েছে, এই কর্মক্ষমতাও কিন্তু জলবায়ুর উপরে অনেকাংশে নির্ভর করে। পাহাড় পর্বতে যেখানে দেখবে তোমার ঠান্ডা বেশি, সেখানে কিন্তু সেখানকার মানুষ কিন্তু কাজ করার ক্ষমতাটা অত্যন্ত বেশি। কারণ প্রকৃতির আবহাওয়ার আহ, সুন্দর একটা পরিবেশ থাকায় সেখানকার মানুষ কিন্তু কাজ করার ক্ষমতাটাকে বেশি করে উপার্জন করতে পারে। আর আমাদের গরমের সময় কিন্তু মানুষজন বেশি কাজ করতে পারে না, তার কারণ অল্প কাজেই কিন্তু ক্লান্তি চলে আসে শরীরের মধ্যে। তাই তো? ঠিক আছে, এবার আমরা পশ্চিমবঙ্গের যে জলবায়ু, এই জলবায়ুর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো। এখন আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানবো। দেখো, ১ নম্বরে রয়েছে ঋতুর পরিবর্তন। সূর্যের উত্তরায়ণ, সূর্যের দক্ষিণায়ন এবং মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের উপর ভিত্তি করেই কিন্তু পশ্চিমবঙ্গে প্রধানত শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ এই ৪টি ঋতু কিন্তু আহ, রূপান্তরিত বা পরিবর্তিত হয়ে আবর্তন করে চক্রাকারে। এই প্রধান ৪টি ঋতু। এছাড়া হেমন্ত রয়েছে, হ্যাঁ। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের মৌসুমী বায়ুর প্রভাব।
দেখো রাজ্যে কিন্তু ঋতু পরিবর্তন, আহ, বৃষ্টিপাতের অসম বন্টন, বায়ু প্রবাহ, উষ্ণতার তারতম্য সবকিছুর জন্যই কিন্তু এই মৌসুমী বায়ু কিন্তু দায়ী। অনেকাংশে মৌসুমী বায়ু কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এই যে রাজ্যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিপাতের 90% কিন্তু এই মৌসুমী বায়ুর প্রভাবে হয়। মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গ্রীষ্মকাল আর্দ্র এবং শুষ্ক শীতকালও লক্ষ্য করা যায়। 3 নম্বর পয়েন্ট, ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ। বিপরীতমুখী মানে, দেখো তোমরা আমাকে বলো, শীতকালে কোন দিক দিয়ে হাওয়া বয়? তোমরা লক্ষ্য করে দেখেছো শীতকালে কোন দিক দিয়ে হাওয়া বয়? উত্তর দিক দিয়ে, তাই তো? ঠিক দেখবে তার উল্টো দিকে গ্রীষ্মকালে কিন্তু দক্ষিণ দিক দিয়ে হাওয়া বয়। একেই বলা হচ্ছে ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবেশ করছে, সেটা কিন্তু সমুদ্র থেকে স্থলভাগের দিকেই প্রবেশ করছে। ঠিক আছে? আর ঠিক উল্টো 180 ডিগ্রি ঘুরে গিয়ে কিন্তু এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ থেকে কিন্তু আবার সেই সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। একেই কিন্তু আমরা বলছি ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ। এরপরে আমরা আসবো 4 নম্বর পয়েন্ট, আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। দেখো বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু গ্রীষ্মকালে প্রচন্ড পরিমাণে তৈরি হয় এবং মাঝে মাঝে কিন্তু মেঘ সৃষ্টি করে প্রচন্ড বৃষ্টিপাতও ঘটায়। আর এই গ্রীষ্মকালের ঠিক পরে যখন বর্ষাকাল ঢোকে, তখন সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাই এই সময়টা কিন্তু আর্দ্র থাকে। আর শুষ্ক শীতকাল কেন বলছি? দেখুন দক্ষিণ পশ্চিম নয়, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু এই শীতকালে শুষ্ক হওয়ার জন্য অনেকাংশে দায়ী। তোমরাই বলো, শীতকালে কি কখনো বৃষ্টি হয় দেখেছো? শীতকালে খুব কমই বৃষ্টিপাত হয়, তাই তো? তাই শীতকাল কিন্তু শুষ্ক। 5 নম্বর পয়েন্ট দেখো, বৃষ্টিপাতের অসম বন্টন। অর্থাৎ কোথাও বৃষ্টিপাত কম, কোথাও বৃষ্টিপাত বেশি, এরকম কিন্তু, তাই একে বলা হচ্ছে বৃষ্টিপাতের অসম বন্টন। মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্র কিন্তু সমানভাবে বৃষ্টিপাত ঘটায় না। আমরা জেনেছি যে আগেই, যে উত্তরে পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। আর তারপরে দক্ষিণবঙ্গ এবং সর্বশেষ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যেখানে মালভূমি অঞ্চল রয়েছে, সেই মালভূমি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে যায়, তাই তো? উত্তরে পার্বত্য অঞ্চলে কিন্তু গড় বৃষ্টিপাত কিন্তু 200 থেকে প্রায় 300 সেন্টিমিটারের মতো। আর দক্ষিণবঙ্গে সেটা 100 থেকে 200, এবং আহ, মালভূমি অঞ্চলে সেটা 75 থেকে 125 সেন্টিমিটারের মতো কিন্তু বৃষ্টিপাত হয়। আচ্ছা, এবারে 6 নম্বর পয়েন্ট দেখো স্টুডেন্ট, অনিশ্চিত বা অনিয়মিত বৃষ্টিপাত। কেন আমরা অনিশ্চিত বা অনিয়মিত বৃষ্টিপাত কথাটা বলছি? দেখো বর্ষাকালে যখন বর্ষা হয় না, গরমকালে যখন বর্ষা হয়, তখন কিন্তু এটা অনিয়মিত বা অনিশ্চিত একটা লক্ষণ আসে। এই মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আমাদের সারা রাজ্যে বৃষ্টিপাত ঘটে। যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেক দেরিতে ঢুকবে, তখন কিন্তু বৃষ্টিপাত খুবই হবে না বা একদমই বৃষ্টিপাত হবে না। তাই এই সময়ে কিন্তু প্রচন্ড খরা দেখা দিতে পারে। আবার যদি এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যে প্রবেশ করে যায়, তার যা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময় যদি আগে চলে আসে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, তখন কিন্তু আবার বন্যাও কিন্তু দেখা যায়। তাই আমরা এই পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু অনিশ্চিত ও অনিয়মিত বৃষ্টিপাত মৌসুমী বায়ুর দ্বারাই কিন্তু প্রভাবিত হয়। 7 নম্বর পয়েন্ট দেখো স্টুডেন্ট, উষ্ণতার তারতম্য। উষ্ণতা বলতে কোথাও গরম কম, কোথাও গরম বেশি, তাই তো? উত্তরে পার্বত্য অঞ্চলে কিন্তু উষ্ণতা অনেক কম এবং আমাদের দক্ষিণবঙ্গে যত আসবো তত উষ্ণতা একটু বেশি। দেখো গ্রীষ্মকালে কিন্তু সূর্যরশ্মি আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গ ছাড়া সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু লম্বভাবে পড়ে। তাই এখানে উষ্ণতা কিন্তু একটু হলেও বেশি, 35 ডিগ্রি থেকে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে যায়। শীতকালে কিন্তু আবার ঠিক অনেকটাই তাপমাত্রা কিন্তু কমে যায়, তাই না? সেখানে 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেও কিন্তু তাপমাত্রা চলে আসে। এই যে উষ্ণতার যে তারতম্য ঘটছে, কোথাও বেশি কোথাও কম, এই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে স্টুডেন্ট, এরপরে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর আহ, অন্যান্য দিকগুলো আলোচনা করব। এবারে স্টুডেন্ট আমরা পশ্চিমবঙ্গের যে জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ, সেগুলো সম্পর্কে জানব। অর্থাৎ এই যে জলবায়ু কার কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু জানব। প্রথমেই আমরা আসবো অক্ষাংশগত অবস্থান। দেখো পশ্চিমবঙ্গ কিন্তু
21°30' থেকে 27°10' উত্তর অক্ষাংশে অবস্থান করায় এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মাঝখান থেকে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। এই কর্কটক্রান্তি রেখার উপরের অংশকে উপক্রান্তীয় অঞ্চল এবং কর্কটক্রান্তি রেখার নিচের অংশকে কি বলা হয়? ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে? দেখো আমাদের পশ্চিমবঙ্গের ঠিক মাঝখান থেকে কর্কটক্রান্তি রেখা গেছে, উপর দিকে উপক্রান্ত এবং নিচের দিকে বলছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। এই অক্ষাংশত অবস্থানের জন্য কিন্তু জলবায়ু অনেকাংশে দায়ী। নাম্বার 2, ভূমির উচ্চতা। ভূমির উচ্চতা মানে কি বলতো? বলো, আমরা তো পড়ে এসেছি ভূমির উচ্চতা কি। ভূপ্রকৃতি পড়ার সময় কিন্তু আমরা পড়েছি। উঁচু নিচু, তাই তো? হ্যাঁ, কোথাও দেখবে ভূমি নিচু, কোথাও ভূমি অনেক উঁচু, তাই তো? আর একটা বিষয় আমাকে বলো তোমরা, তোমরা এটা আগেও পড়ে এসেছো, প্রতি 1000 মিটার উচ্চতায় কিন্তু তাপমাত্রা অনেকটা করে কমে। সেটা কত কমে? 6.4 ডিগ্রি হারে কিন্তু তাপমাত্রা কমে, তাই তো? দেখো, ভূমির উচ্চতা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি, তাই কিন্তু সেখানে তাপমাত্রা কি অনেকটাই কম। তারপরে আমাদের দক্ষিণবঙ্গ এবং মালভূমি অঞ্চলের তুলনায় কিন্তু অনেকটাই তাপমাত্রা কম। আচ্ছা, নাম্বার 3, হিমালয়ের অবস্থান। হিমালয়ের অবস্থানও কিন্তু জলবায়ু, আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? হিমালয়ের ঠিক উল্টো দিকে সাইবেরিয়ার স্রোত, একটা শীতল স্রোত রয়েছে। সেই স্রোতটা কিন্তু হিমালয়ের পাহাড়ে বাধা পেয়ে সরাসরি আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না। ফলে আমরা তীব্র শীতের হাত থেকে কিন্তু বাঁচতে পারি। আর শীতকালে যে দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে কিন্তু যে শৈত্যপ্রবাহ হয়, সেই শৈত্যপ্রবাহ কিন্তু ধীরে ধীরে সেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসে এবং তার ফলে কিন্তু আমরা ঠান্ডা অনুভব করি। আচ্ছা, এটা গেল হিমালয়ের অবস্থান। এবারে আবার আসবো আমরা মৌসুমী বায়ু, 4 নাম্বার। দেখো, তোমরা আগেই জেনেছো মৌসুমী বায়ু কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বা নিয়ন্ত্রকগুলো সমূহের মধ্যে ইম্পর্টেন্ট মৌসুমী বায়ু, কারণ মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদির কিন্তু পরিবর্তন ঘটে চলেছে। নাম্বার 5, সমুদ্রের প্রভাব। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, কি কি উপকূলীয় অঞ্চল রয়েছে কেউ আমাকে বলতে পারবে? দীঘা, কাঁথি, ভেরি গুড। এই সমুদ্রের যে উপকূলবর্তী অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে কিন্তু যেহেতু সমুদ্রের কাছে এরা অবস্থান করছে, তাই এখানকার আবহাওয়া কিন্তু সমভাবাপন্ন। হ্যাঁ, আর এই থেকে যত দূরে যাব আমরা, সমুদ্র থেকে যত দূরে যাব, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তত কিন্তু আবহাওয়া চরম ভাবাপন্ন, অর্থাৎ গরম সারা বছর। তাই সমুদ্রের পাশে দেখবে তাপমাত্রা সমভাবাপন্ন থাকে, আর সমুদ্র থেকে দূরে গেলেই কিন্তু তাপমাত্রা কিছুটা চরম ভাবাপন্ন হয়। এবারে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রণ সমূহের মধ্যে নাম্বার 6 আসছে মৃত্তিকা। মৃত্তিকা দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, অর্থাৎ লাল মাটি। এই লাল মাটি কিন্তু গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। হ্যাঁ, এবং এখানে কখনো কখনো লুও বয় এবং কালবৈশাখীও হয়। জলবায়ু কিন্তু চরম প্রকৃতির হয় এই জায়গাতে। এই মালভূমি ছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য যে অঞ্চলগুলো, সেগুলো পলিমাটি বা কাদামাটির বেশি থাকার জন্য কিন্তু উষ্ণতা অতটা বেশি হয় না এবং শীতও মোটামুটিভাবে ভালোই পড়ে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক সমূহগুলি। ঠিক আছে? এখন স্টুডেন্ট, আমরা পশ্চিমবঙ্গের যে ঋতু বৈচিত্র্য সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। হুম, তোমরা আগেই জানো যে পশ্চিমবঙ্গে প্রধান কয়েকটি ঋতু রয়েছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এই শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, এই যে সময়গুলো, এগুলো কিন্তু কি করে ভাগ করা হচ্ছে? এই যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির তারতম্যের উপরেই কিন্তু ভিত্তি করে আমরা এই প্রধান 4টি ঋতুকে ভাগ করতে পারি, যেগুলো কিন্তু বছরে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। ঠিক আছে? দেখো তোমরা 4টে পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ স্লাইডে। 1 গ্রীষ্মকাল, 2 বর্ষাকাল, 3 শরৎকাল, আর 4 শীতকাল। আচ্ছা, এই 4টে যে প্রধান ঋতু রয়েছে, এই ঋতু 4টে বাদেও কিন্তু আরো 2টো কিন্তু ঋতু আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। ঠিক আছে? শরৎ আর শীতকাল। এই শরৎ আর শীতকালের মাঝে কিন্তু একটা ঋতু আসে, তার নাম কিন্তু হেমন্ত ঋতু। ঠিক আছে? আর 2 নম্বর ঋতু কি?
গ্রীষ্মকাল আর শীতকাল, গ্রীষ্মকাল এবং শীতকাল এর মাঝখানে কিন্তু আসে বসন্ত ঋতু, যেটা খুবই কিন্তু আরামদায়ক একটা ঋতু। তোমরা ছবিটা লক্ষ্য করে দেখো, আমি 6টা ছবি দিয়েছি আমাদের ঋতু পরিবর্তনের। প্রথমে দেখো গ্রীষ্মকাল, যেখানে গরম খুব পড়ে, মাঠঘাট শুকিয়ে যায়। তারপরে বর্ষা, দেখো মাঠঘাট জলে ফুলে ফেঁপে ওঠে। শরৎকাল, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, কাশফুলের আগমন ঘটে। হেমন্ত খুব সুন্দর একটা আহ, তোমার ঋতু। শীতকালে সবারই খুব প্রিয়। আর দেখো লাস্টে বসন্তকাল, খুবই একটা আনন্দদায়ক এবং আরামদায়ক একটা সময় হচ্ছে এই বসন্তকাল। এখন আমরা এই যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনে নেব। প্রথমে স্টুডেন্ট আমরা আসবো গ্রীষ্মকাল সম্পর্কে। গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের স্থায়িত্ব হচ্ছে মার্চ মাস থেকে কিন্তু মে মাস অবধি। আচ্ছা, গ্রীষ্মকালে কিন্তু প্রচন্ড গরম পড়ে। আচ্ছা, এই গড় উষ্ণতা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আমাদের যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল রয়েছে, সেই মালভূমি অঞ্চলে কোন কোন জেলা রয়েছে কেউ আমাকে বলো? পুরুলিয়া, বাঁকুড়া, তাই তো? এইসব জায়গায় কিন্তু উষ্ণতা এত বেশি হয়ে যায়, সেখানে 40 ডিগ্রি থেকে কিন্তু প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তাপমাত্রা। কিন্তু এর পরেও কিন্তু উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকে। এবারে গ্রীষ্মকালে দেখো ঝড় বৃষ্টি কিন্তু অনেক রকম হয়। দেখো যেখানে একটানা অনেকদিন ধরে রোদ পড়ছে, তার ফলে কিন্তু সেখানকার বায়ু কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে, এবং উত্তপ্ত হয়ে বায়ু কি হয়? উত্তপ্ত হয়ে বায়ু কিন্তু উপরের দিকে ওঠে। এই বায়ু কিন্তু উপরের দিকে ওঠার ফলে নিচের যে স্থানটা সেটা কিন্তু ফাঁকা হয়, এবং আশেপাশের যে বায়ু প্রবল গতিতে সেই স্থানে প্রবেশ করে, এবং নিম্নচাপ একটা কেন্দ্রের সৃষ্টি করে। এই নিম্নচাপটা ঝড়ের আকার নেয়, আর এই ঝড়টাকেই কিন্তু আমরা বলবো কালবৈশাখী ঝড়। তোমরা লক্ষ্য করেছো যে গ্রীষ্মকালে দেখবে মাঝে মাঝে বিকেল বেলাতে প্রবল বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এটা কিন্তু আমরা এই কি বলবো, এটাকে কেমন বলবো, কালবৈশাখীর ঝড়। এটা কিন্তু গ্রীষ্মকালেই হয়। তোমরা পরীক্ষার জন্য এটা কোশ্চেন করতেই পারো যে কালবৈশাখীর ঝড় পশ্চিমবঙ্গের কোন ঋতুতে লক্ষ্য করা যায়? গ্রীষ্মকালে। ভেরি গুড। আচ্ছা, গ্রীষ্মকালে কিন্তু মালভূমি অঞ্চলে আরো একটা অবস্থান লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কিন্তু লু। দুপুরবেলা প্রচন্ড গরম বাতাস কিন্তু প্রবাহিত হয় এই মালভূমি অঞ্চলে। ঠিক আছে, এই বাতাসকে কি আমরা বলবো? লু। অত্যন্ত অত্যাধিক গরম থাকে এই বাতাস, মানুষের প্রাণহানিও কিন্তু এই বাতাসে হতে পারে। এরপরে স্টুডেন্ট দেখো বর্ষাকাল। দেখো গ্রীষ্মকালের ঠিক পরেই কিন্তু বর্ষাকালটা আগমন ঘটে। আর এই বর্ষাকালটা আগমন ঘটে কার দ্বারা? আমি কিন্তু আগের স্লাইডেই আমি বলেছি যে বর্ষাকালটা আগমন ঘটে কার দ্বারা? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, তাই তো? ভেরি গুড। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু বর্ষাকাল আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। উষ্ণতা দেখো, গড় উষ্ণতা কিন্তু 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতা বর্ষাকালে। আবার যখন বর্ষা একটানা অনেকদিন ধরে হয়েই যাচ্ছে, তখন দেখবে এই উষ্ণতা কিন্তু একটা অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি করে, তাই না? হ্যাঁ, এই উষ্ণতা কিন্তু একটা আরামদায়ক থাকে না, একটা ভ্যাপসা গরম সৃষ্টি হয় না? এটা কিন্তু এই একটানা বৃষ্টির ফলে কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এবারে বর্ষাকালে কিন্তু বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত কিন্তু 175 সেন্টিমিটার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে। আর এই বর্ষাকালে বৃষ্টিপাতটা কিন্তু মৌসুমী বায়ুর দ্বারাই হয়, এবং আমাদের সমগ্র যে বৃষ্টিপাত তার 90%ই কিন্তু এই মৌসুমী প্রভাবেই বর্ষাকালেই কিন্তু বৃষ্টিপাতটা হয়। বৃষ্টিপাত কিন্তু আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু সমানভাবে হয় না। উত্তরে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, তারপর আমাদের দক্ষিণবঙ্গ, এগুলো কিন্তু স্থানভেদে কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন উত্তরবঙ্গে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। সব থেকে যদি বেশি বৃষ্টিপাত যুক্ত রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে কোনটা যদি কেউ বলি, সেটা কিন্তু হবে দার্জিলিং, তরাই, ডুয়ার্স এইসব অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। এরপরে কিছুটা কমে দক্ষিণবঙ্গেও হয়, সেটা 150 থেকে 200 সেন্টিমিটারের মতো। আর সব থেকে কম হয় বৃষ্টিপাত আমাদের মালভূমি অঞ্চলে, এই পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলগুলোতে, যেখানে বৃষ্টিপাত 75 থেকে 150 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি কি গেল? গ্রীষ্মকাল গেল আর বর্ষাকাল গেল। এবারে আমরা শরৎকাল আর শীতকাল এই দুটি বিষয় নেক্সট স্লাইডে বুঝবো।
দেখো স্টুডেন্ট, এবারে আমরা 3 নম্বর পয়েন্ট শরৎকাল সম্পর্কে জানব। দেখো, শরৎকালের স্থায়িত্ব হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। এই সময়ে কিন্তু মৌসুমী বায়ু কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত থেকেও কিন্তু প্রত্যাবর্তন ঘটায়। প্রত্যাবর্তন ঘটায় মানে মৌসুমী বায়ু বর্ষাকালে তো আগমন ঘটে, আসছে, এবং এই সময় কিন্তু মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে। ঠিক আছে? এর ফলে আকাশ কিন্তু মেঘমুক্ত থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমরা ছবিতে দেখো, আকাশ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কাশফুলের আহ, একটা জঙ্গল দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, শরৎকালে যদি আমরা উষ্ণতা বলি, গড় উষ্ণতা কিন্তু 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু গড় উষ্ণতা সমগ্র পশ্চিমবঙ্গে। কিন্তু যদি আমরা পার্বত্য অঞ্চল দেখি, উত্তরে পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে। কারণ এই সময়ে কিন্তু সূর্য রশ্মি কিন্তু কিছুটা হলেও তীর্যকভাবে পড়ে। সমগ্র পশ্চিমবঙ্গে খানিকটা হলেও তীর্যকভাবে পড়ে। উত্তরে পার্বত্য অঞ্চলে শীতের আমেজ কিন্তু প্রায় এই সময় চলে আসে। ঠিক আছে? এবার আমরা পড়বো বৃষ্টিপাত। দেখো, শরৎকাল যেহেতু মেঘমুক্ত আকাশ, যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে গেছে, তাই কিন্তু এখানে আকাশ কিন্তু মেঘমুক্ত। ঠিক আছে? ফলে ঝড় বৃষ্টি খুব একটা হয় না। যদি বৃষ্টি হয়, সেটাও কিন্তু একটা ক্ষণস্থায়ী বৃষ্টি হয়। আরেকটা জিনিস কিন্তু এই শরৎকালে লক্ষ্য করা যায়, যেটা তোমাদের পরীক্ষায় আসলেও আসতে পারে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড় দেখো, বর্ষা তো তেমন হয় না, কিন্তু যদি বঙ্গোপসাগরের আহ, গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, সেই নিম্নচাপের প্রভাবে যখন উপকূলবর্তী এলাকায় যখন ঝড় বৃষ্টি হয়, তখন তাকে কিন্তু আমরা বলবো আশ্বিনের ঝড়। ঠিক আছে? মোটামুটি এটা শরৎকাল গেল। এরপরে আমরা 4 নম্বরে আসবো শীতকাল। শীতকালের স্থায়িত্ব বলতে গেলে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অংশে কিন্তু শীতকাল স্থায়িত্ব থাকে। এই সময় সূর্যরশ্মি সম্পূর্ণভাবে কিন্তু তীর্যকভাবে পড়ে। ঠিক আছে? যার ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচন্ড ঠান্ডা পড়ে, এবং শৈত্যপ্রবাহ কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যায়। এই সময় দেখবে, তোমরা লক্ষ্য করে দেখবে, দিনটা কিন্তু ছোট হয় আর রাতটা কিন্তু বড় হয়। তাই তো? দেখবেন শীতের সময় হুট করে দিনটা তো বিকেল 5টার সময় অন্ধকার হয়ে গেল, হয়তো। তাহলে দিনটা কিন্তু এই সময় ছোট হচ্ছে, আর শীতের সময় রাতটা বড় হচ্ছে। দেখো, এবারে উষ্ণতা। গড় উষ্ণতা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলে কিন্তু এর থেকেও বেশি ঠান্ডা পড়ে। তাপমাত্রা 5 ডিগ্রি 6 ডিগ্রি নিতেও নিচে নেমে আসে, এমনকি মাঝে মাঝে হিমাঙ্কের নিচেও আসে, এবং তুষারপাতও কিন্তু মাঝে মাঝে উত্তরের পার্বত্য অঞ্চলেও ঘটায়। এরপরে দেখো শীতকালে বৃষ্টিপাত। শীতকালে কিন্তু তেমন ভাবে বৃষ্টিপাত হয় না। আকাশ কিন্তু মেঘমুক্ত থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে মাঝে মাঝে কিন্তু দেখবে পুরো আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে যায়, দু একদিন পুরো মেঘলা থাকে, তাই না? হ্যাঁ, দু একদিন কিন্তু দেখবে শীতের সময় কিন্তু আকাশটা দু একদিন পুরো মেঘলা হয়ে রয়েছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। খুব একটা বৃষ্টি বেশি জোরে হয় না, যে মুষলধারে যে বৃষ্টি সেটা কিন্তু হয় না। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি কিন্তু হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, একদিন দুদিন অন্তর, বা একদিন দুদিন ধরে এই বৃষ্টিপাত চলে। আচ্ছা, এই সময় কিন্তু, এই যখন বৃষ্টিপাত চলবে, তখনই কিন্তু মেঘলার জন্য কিন্তু শীতটা অনেকটা হলেও কি হবে, কমবে না বাড়বে, তোমরা বলো? শীতটা কমে যাবে। মেঘমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকলে কিন্তু শীতটা বেশি পড়ে। ঠিক আছে? তাহলে আরো দুটো ঋতু রয়েছে। সেই দুটো ঋতু কি কি? আমরা 4টে প্রধান ঋতু পড়লাম, বসন্ত আর হেমন্ত। তাহলে পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্র্যের প্রধান 4টি ঋতু হলো শীত, গ্রীষ্ম, বর্ষা আর শরৎ। এছাড়া হেমন্ত ও বসন্তও কিন্তু রয়েছে, এই দুটো। ঠিক আছে স্টুডেন্ট, আমরা মোটামুটি ঋতু বৈচিত্র্যটা কমপ্লিট করলাম। এরপরে দেখব আমাদের এই ঋতু বৈচিত্র্যের প্রভাব কতখানি। স্টুডেন্টস, এবারে আমরা জানবো আমাদের জীবনে বা মানুষের জীবনে ঋতু পরিবর্তনের কতখানি প্রভাব ফেলেছে। অর্থাৎ এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, এই যে ঋতুগুলো, এই ঋতুগুলো আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে চলেছে, সেটা কিন্তু আমরা জানবো। দেখো, আমাদের জীবনধারায় অনেকটা জলবায়ু দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত, এবং এই জলবায়ু পরিবর্তনের ফলেই আমাদের খাদ্যাভ্যাস, বস্ত্র, কাজের ধরন, কর্মক্ষমতা ইত্যাদি কিন্তু পরিবর্তন ঘটে। সেটা কিভাবে ঘটে এবং কি ভাবে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা পয়েন্টের মাধ্যমে জানব। প্রথমেই দেখো,
কৃষি সাফল্য ও কর্মসংস্থান। এক, দেখো আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কৃষি প্রধান একটি রাজ্য, তাই তো? কৃষির উপরে নির্ভর করে কিন্তু অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। তাই দেখো এখানে লেখা আছে কৃষি সাফল্য ও কর্মসংস্থান। গ্রীষ্মকালে এবং শীতকালে ঋতু ভেদে কিন্তু এখানে চাষবাস কিন্তু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে ধান হয়, আবার শীতকালেও ধান হয়। শীতকালে কি ধান হয় কেউ আমাকে বলো? বোরো ধান। ভেরি গুড। আর গ্রীষ্মকালে আমন ধান। আচ্ছা, তাহলে এই যে চাষবাস হচ্ছে, এই চাষবাসে কিন্তু জলের খুব বেশি প্রয়োজন। আর এই জলের প্রয়োজন মেটায় কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে? আচ্ছা, শীতকালে আবার ফসল কিন্তু অন্যরকম হয়, আবার গ্রীষ্মকালে ফসলও কিন্তু আবার অন্যরকম হয়, তাই না? শীতকালে কি হয়? আলু, গাজর, তাই না? আর গ্রীষ্মকালে বেগুন, উচ্ছে এইসবগুলো হয়। ঠিক আছে। এর পরের পয়েন্টে আসো, মাছ উৎপাদন। দেখো, সমগ্র ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে কিন্তু প্রথম স্থান। আমরা বাঙালি ছেলেমেয়েরা একটু মাছ ভাত খেতে বেশি ভালোবাসি না? ভেরি গুড। এই মাছ ভাত খাই, এই মাছ যে চাষ হয়, এই মাছ যে তৈরি হয়, এর পিছনেও কিন্তু ঋতু বৈচিত্র্যের অনেক কারণ রয়েছে। দেখো বর্ষাকালে জল কিন্তু আমরা খাল, বিভিন্ন পুকুর, জলাশয়ে কিন্তু ধরে রাখি। ধরে রেখে কিন্তু চাষবাস করি এবং সারা বছর সেখান থেকে কিন্তু মাছ উৎপাদন করি, এবং অনেক মানুষ এই মাছ চাষের মাধ্যমেই কিন্তু তাদের কর্মসংস্থানটাকে বজায় করে রেখেছে। ঠিক আছে? আচ্ছা, আহ ৩ নম্বরে আসি, কর্মক্ষমতা। দেখো, কর্মক্ষমতা বলতে মানুষের কাজ করার, আমরা যে কাজ করি এই কাজ করার ক্ষমতাকে বোঝায়। ঋতু বৈচিত্র্য ভেদে কিন্তু এটা ভিন্ন ভিন্ন হতে পারে। প্রথমে আসবো গ্রীষ্মকাল। দেখো গ্রীষ্মকালে কিন্তু সূর্যর খুব তেজ থাকে, প্রচন্ড ঘাম হয় আমাদের, তাই কিন্তু আমরা অল্প কাজ করতে গেলেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু শীতকালে দেখো, একটু কাজ করলে কি ঘামি না, অনেকক্ষণ কাজ করলে তারপর ঘামি, তাই তো? শীতকালে কিন্তু আমাদের এনার্জি বা আমাদের শরীরের ক্লান্তি কিন্তু অনেক দেরিতে আসে, যেহেতু আবহাওয়াটা বা পরিবেশটা মনোরম থাকে, তাই। ঠিক আছে। এরপরে দেখো ৪ নাম্বার, ৪ নাম্বার আছে খাদ্যাভ্যাস। দেখো, ঋতু বৈচিত্র্য ভেদে কিন্তু আমরা খাদ্যাভ্যাস মানে খাবারেরও কিন্তু পরিবর্তন করি, তাই না? গরমের সময় আমরা কি খাই? গরমের সময় কিন্তু আমরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কিন্তু ঠান্ডার সময় কিন্তু আমরা খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না, তোমরা লক্ষ্য করে দেখবে। এইটাকে বলা হচ্ছে কিন্তু খাদ্যাভ্যাস। গরমের সময় আমরা হালকা পাতলা ঝোল খাচ্ছি, তাই না? যেটা শরীরের পক্ষে আরামদায়ক। খুব তাড়াতাড়ি কিন্তু শরীর খারাপ করে যায় গরমে, ভ্যাপসা গরমে কিন্তু খুব তাড়াতাড়ি শরীর খারাপ যায়, এবং উল্টাপাল্টা কিছু জিনিস খেলে কিন্তু আমাদের শরীর আরো বেশি খারাপ হতে পারে। শীতকালে কিন্তু আমরা আবার একটু ভালো মন্দর দিকে, খাবারের দিকে যাই। কি খাবার খাই শীতকালে? লুচি, মাংস, পরোটা, এইসব কিন্তু শীতকালে আরাম করে আমরা খাই। তাই ঋতু পরিবর্তন কিন্তু মানুষের খাদ্যাভ্যাসের উপরেও একটা প্রভাব ফেলেছে। এরপরে আমরা আসবো উৎসব। দেখো বাঙালি কিন্তু ১২ মাসে ১৩ পার্বণ, অর্থাৎ আমাদের উৎসবের আনন্দের কোনো কিন্তু খামতি নেই বা শেষ নেই। সেই উৎসবও কিন্তু উম এই ঋতু পরিবর্তনের প্রভাব কিন্তু অনেকখানি দায়ী। যেমন দেখো, গ্রীষ্মকালে কি কি উৎসব হয়? চড়ক হচ্ছে, তাই না? অক্ষয় তৃতীয়া হচ্ছে, এগুলো কিন্তু গ্রীষ্মকালে হয়। আবার শরৎকালে সবার প্রিয় দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো কিন্তু শরৎকালে হয়। শীতকালে কি পুজো হয় কেউ আমাকে বলো? শীতকালে, শীতকালে হয় কিন্তু পৌষ পার্বণ। ঠিক আছে? এই যে পিঠে পুলি এসব খাচ্ছি, এগুলো কিন্তু পৌষ পার্বণে হয়ে থাকে। তাই মানুষের জীবনে ঋতু পরিবর্তনে উৎসবও কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ভাবে আমাদের জীবনে ঘুরে ফিরে আসে। ঠিক আছে? এরপরে আসবো আমরা পোশাক। দেখো, পোশাক কিন্তু আমরা ঋতু বৈচিত্র্য ভেদে কিন্তু পরিধান করি বা পরে থাকি, তাই না? শীতকালে একরকম পোশাক পরি, গ্রীষ্মকালে কিন্তু আরেক রকম পোশাক পরি। শীতকালে কেমন পোশাক পরি? সোয়েটার, মাফলার, আবার দেখবি কখনো কখনো খুব যখন ঠান্ডা পড়ে, তখন এগুলো পরার পরেও খুব যখন ঠান্ডা পড়ে তখন দেখবে একটু আগুন জ্বালিয়ে হাত সেঁকছি বা পা সেঁকছি, তাই তো? এটা কিন্তু শীতকালে হয়। কিন্তু গরমকালে কিন্তু এটা ঠিক হয় না।
আমরা পাতলা জামা পরি, সুতির বস্ত্র পরি, যাতে গরমটা একটু কম লাগে, কারণ সূর্যরশ্মি এখানে প্রায় লম্বভাবে পড়ে, তার ফলে কিন্তু আমাদের প্রচন্ড গরম লাগে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে ঋতু বৈচিত্র্য বা ঋতুগত পার্থক্যের কারণে কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেকখানি প্রভাব ফেলে। সেটা কিন্তু আমাদের পোশাকেও আমরা লক্ষ্য করেছি। ঠিক আছে, 7 নম্বর দেখো, জীবন ও সম্পত্তি হানি। দেখো, জীবন সম্পত্তি হানি কি করে হচ্ছে ঋতু পরিবর্তনের মাধ্যমে? কেউ বলতে পারবে কিভাবে হচ্ছে? একটু আগেই কিন্তু আমি বলেছি। ভেরি গুড, তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। এই যে হঠাৎ করে কালবৈশাখী আসছে, প্রচন্ড ঝড় হচ্ছে, দেখো আমি ছবিতেও দিয়েছি, দেখো কালবৈশাখীর ফলে দেখো রাস্তার ইলেকট্রিক খুঁটি, তার পড়ে গেছে, গাছ পড়ে গেছে তার উপরে। এর ফলে কিন্তু মানুষ মারা যেতেও পারে, কারেন্ট শর্ট খেয়েও মারা যেতে পারে। সম্পত্তিহানি প্রচুর হয়, ঘর বাড়ি, গরু ছাগল, কত কিছুই কিন্তু এই কালবৈশাখী, তারপরে অশ্বিনের ঝড় ইত্যাদির ফলে কিন্তু, এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু মাঝে মাঝেই কিন্তু বর্ষাকালে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং ঝড় বৃষ্টি প্রবল গতিতে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে, উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে কিন্তু প্রভাবিত হয়। এর ফলে কিন্তু আমাদের শুধু মানুষের জীবন নয়, তাদের সম্পত্তি সব কিছুরই কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা কিন্তু এই যে জলবায়ু, যে ঋতুগত যে পরিবর্তন, এই তার ফলে কিন্তু আমাদের জীবনে কি কি প্রভাব ফেলছে সেটা সম্পর্কে কিন্তু আমরা কম বেশি জানলাম। এর পরের স্লাইডে আমরা দেখব যে আহ, ঋতু পরিবর্তনটা হচ্ছে, এই ঋতু পরিবর্তনে যে মৌসুমী বায়ুর প্রভাব, সেই মৌসুমী বায়ুটা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে। স্টুডেন্টস, এবারে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কতখানি বা কি প্রভাব ফেলেছে এই জলবায়ুতে, তার সম্পর্কে কিন্তু আমরা জানবো। দেখো, পশ্চিমবঙ্গের সকল জলবায়ুগত উপাদানগুলি কিন্তু এই মৌসুমী বায়ুর উপর প্রভাব ফেলে। সমস্ত রকম যত জলবায়ুগত উপাদানগুলি রয়েছে সবই কিন্তু মৌসুমী বায়ুর উপরেই কিন্তু প্রভাব ফেলে। যেমন কি কি সেটা আমরা পরপর আলোচনা করব। দেখো, 1 নম্বর দেখো, ঋতু পরিবর্তনের উপর প্রভাব। আমরা আগেই জেনেছি পশ্চিমবঙ্গের ঋতু কয় প্রকার ও কি কি বলো? 4 প্রকার, তাই তো, প্রধানত 4 প্রকার: শীত, গ্রীষ্ম, বর্ষা আর শরৎ। আচ্ছা, এই যে ঋতুগুলো প্রতি বছর চক্রাকারে পরিবর্তিত হচ্ছে, এর জন্য দায়ী কিন্তু মৌসুমী বায়ু। তাহলে 1 নম্বর আমরা কি জানলাম? ঋতু পরিবর্তনের উপরে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। এবারে আসবো 2 নম্বর, বৃষ্টিপাতের উপর প্রভাব। দেখো, মৌসুমী বায়ুর আগমনের ফলেই কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটছে, এটা আমরা আগেই জেনেছি। কেউ আমাকে বলো, আমি কিন্তু এটা আগেই বলেছি যে সমগ্র পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হচ্ছে, এটা 100 ভাগের কত ভাগ বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হয়? ভেরি গুড, 90 ভাগ, তাই তো। তাহলে কি জানলাম? যে সমগ্র পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত যদি 100% হয়, তার 90 ভাগ কিন্তু এই মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু হয়। এই বৃষ্টিপাতের তারতম্য কিন্তু সব জায়গায় সমান নয়। আমাকে কেউ একজন বলো, আমি একটু আগেই বলেছি যে আমাদের রাজ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলাতে? বলো। ভেরি গুড, দার্জিলিং জেলা, তাই তো। এছাড়া তরাই ডুয়ার্সেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে কি জানলাম আমরা? এই মৌসুমী বায়ু কিন্তু বৃষ্টিপাতের উপরে তার প্রভাব ফেলছে। উষ্ণতার উপর প্রভাব। দেখো, আহ, গ্রীষ্মকালের পরেই কিন্তু বর্ষাকাল আসে। গ্রীষ্মকালে একরকম উষ্ণতা থাকে, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গে, তখন কিন্তু এই উষ্ণতা ধীরে ধীরে অনেকটা কমছে। তাহলে এই উষ্ণতার উপর প্রভাব ফেলে কিন্তু মৌসুমী বায়ু। ঠিক আছে, এবারে নাম্বার 4 দেখো, বৃষ্টিপাতের অসম বন্টন। বৃষ্টিপাতের অসম বন্টন বলতে আমরা কি বুঝবো? বুঝবো যে বৃষ্টিপাত সব জায়গায় সমান হয় না, বা বৃষ্টিপাত কখনো পশ্চিমবঙ্গে দেরিতে ঢুকছে, বা কখনো অনেক আগে ঢুকছে। আচ্ছা, তোমরাই আমাকে বলো, মৌসুমী বায়ু যদি পশ্চিমবঙ্গে দেরিতে ঢোকে বা খুব তাড়াতাড়ি ঢোকে, তাহলে পরিবেশগত কি সমস্যা হয়? একটু আগেই কিন্তু আমি বলেছি। ভেরি গুড, খরা বা বন্যা হয়, তাই তো। যদি এই বৃষ্টিপাতের অসম বন্টনের ফলে যদি মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত দেরিতে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তাহলে খরা হয়।
খরার ফলে কিন্তু কৃষিকাজে আমাদের অনেক সমস্যা হয়। কৃষিকাজের প্রচুর পরিমাণে জল লাগে, আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু কৃষি প্রধান একটা রাজ্য, সেহেতু চাষিরা কিন্তু আর্থিকভাবে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। আবার যদি মৌসুমী আগেও চলে আসে তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায়, যার ফলে নদীর দুকুল ছাপিয়ে কিন্তু বন্যাও হয়। তার ফলেও কিন্তু চাষবাস বা ফসল কৃষকদের নষ্ট হয়ে যায়। এর ফলেও কিন্তু কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে ৫ নম্বর দেখো, ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ। বিপরীতমুখী বায়ুপ্রবাহ কেন বলছি? তোমরা দেখেছো, লক্ষ্য করে দেখেছো যে শীতকালে উত্তর দিক থেকে হাওয়া বইছে, আবার গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে হাওয়া বইছে। এই যখন এই মৌসুমী বায়ুর প্রভাব কেন আসছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, তখন কিন্তু সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছে, ঠিক আছে? এবং এটা যখন ফিরে যাচ্ছে তখন সম্পূর্ণ ঘুরে গিয়ে স্থলভাগ থেকে আবার সমুদ্রভাগের দিকে ফিরে যাচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে, ঠিক আছে? তাই এটাকে আমরা বলবো বিপরীতমুখী বায়ুপ্রবাহ মৌসুমী বায়ুর প্রভাবেই হয়ে থাকে। এরপরে দেখো নাম্বার ৬, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। মৌসুমী বায়ু কিন্তু এই আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকালের উপর প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে? দেখো, গ্রীষ্মকালে যখন অনেক দিন ধরে একটানা গরম পড়ে, তার ফলে দেখবে মাঝে মাঝে একটা জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয় এবং কম বেশি বৃষ্টিপাত হয়। এবং এই গ্রীষ্মকালের ঠিক পরেই যখন বর্ষাকাল ঢুকছে, তখন কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটছে। তাই কিন্তু এই সময়টা কিন্তু আমাদের আর্দ্র থাকছে। মৌসুমীর প্রভাবেই কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ আর্দ্র থাকছে, এবং মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবেই শীতকালও কিন্তু শুষ্ক থাকছে। কারণ শীতকালে খুব কিন্তু একটা বৃষ্টিপাত হয় না। আমরা কিন্তু শীতকালে খুব একটা বৃষ্টিপাত হতে দেখি না, তাই তো? মনোরম পরিবেশ, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, মেঘমুক্ত পরিষ্কার থাকে, তাই না? ঠিক আছে, এটা গেল পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এরপরে স্টুডেন্ট, আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি, যেগুলো নেক্সট পরীক্ষার জন্য তোমাদের খুবই সাহায্য করবে, পরীক্ষায় আসতেই পারে। সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির? বলো, কেউ আমাকে বলো, পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির? মৌসুমী প্রকৃতির, তাই তো? ভেরি গুড। এবারে দেখো ২ নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, অর্থাৎ কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? আচ্ছা, তোমরা ভালো করে লক্ষ্য রাখো ব্যাপারটা। যদি বলে কোন জেলায় বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু উত্তর হবে দার্জিলিং জেলা। আর যদি বলে পশ্চিমবঙ্গ সবথেকে বৃষ্টিপাত হয় কোথায়, তাহলে সেটা হবে কিন্তু তরাই ডুয়ার্স অঞ্চলে। ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু একটু গুলিয়ে যায়, তোমরা একটু ভালো করে কোশ্চেনটা পড়ে উত্তর লেখার চেষ্টা করবে। জেলায় বললে দার্জিলিং, এবং কোন অঞ্চলে বললে তরাই ডুয়ার্স অঞ্চলে। ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে কম? কেউ একজন বলো আমাকে, সব থেকে বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের কোন জেলায়? বলো। আচ্ছা, উদাহরণ আমি একটা বলে দিচ্ছি, মালভূমি অঞ্চলে কিন্তু এই জেলাটা রয়েছে। ভেরি গুড, পুরুলিয়া জেলায়। তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কিন্তু সব থেকে কম বৃষ্টিপাত হয়। দেখো ৪ নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বঙ্গের কালবৈশাখী যে হয় সেটা কোন ঋতুতে হয়? পশ্চিমবঙ্গে যে কালবৈশাখী হয় সেটা কোন ঋতুতে হয়? গ্রীষ্মকালে, তাই তো? ভেরি গুড। গ্রীষ্মকালে কিন্তু আরো একটা উষ্ণ গরম বাতাস কিন্তু বয়ে চলে, সেটাকে আমরা কি বলবো বলো কেউ? লু। আর এই লুটা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সাধারণত দেখা যায়? মালভূমি অঞ্চলে, তাই তো? ভেরি গুড। দেখো ৫ নম্বর কোশ্চেনটা, কোন কোন জেলায় সামুদ্রিক ঝড়ের প্রভাব খুব বেশি? আগে আমাদের জানতে হবে যে কোন কোন জেলা সমুদ্রের পাশে রয়েছে, তাহলেই আমরা বলতে পারবো যে সমুদ্রের ঝড়ের প্রভাব খুব বেশি কোন কোন জেলায়। আমাদের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলায় কিন্তু সব থেকে সামুদ্রিক ঝড়ের প্রভাব বেশি। ঠিক আছে? এরপরে দেখো, মৌসুম কথার অর্থ কি? মৌসুম কথার অর্থ কিন্তু ঋতু। ঠিক আছে? মৌসুম কথার অর্থ কিন্তু ঋতু। এটা কিন্তু ১ নম্বরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তারপরে কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে লক্ষ্য করা যায়? পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে লক্ষ্য করা যায়?
পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু শীতকালে লক্ষ্য করা যায়। আচ্ছা, কেউ আমাকে বলো পশ্চিমী ঝঞ্ঝা কেমন ভাবে হয় বা কি ধরনের বৃষ্টি? যদি 2 নম্বরের কোশ্চেনটা আসে পশ্চিমী ঝঞ্ঝা কি, তখন তুমি কি লিখবে? ভেরি গুড, ভেরি গুড। পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকালে হয়। এটা 2-3 দিন হঠাৎ করে শীতকালে আকাশ মেঘলা হয়ে যায় এবং খুবই আস্তে আস্তে মানে ঝিরঝির করে বৃষ্টিপাত হয়। একে আমরা কি বলবো? পশ্চিমী ঝঞ্ঝা। তাই তো? ভেরি গুড। আচ্ছা, পশ্চিমবঙ্গে ঋতু পরিবর্তন সম্পর্কে আলোচনা এটা কিন্তু একটু বড় কোশ্চেন। হ্যাঁ, এটা তোমার মোটামুটি 5 নম্বর, 5 নম্বরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের ঋতু পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা এই সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। আর 9 নম্বর দেখো, মানুষের জীবনে ঋতু বৈচিত্র্যের প্রভাব। এই যে ঋতু বৈচিত্র্য, শীত, গ্রীষ্ম, বর্ষা, এর প্রভাবে আমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটছে, অর্থাৎ শীতকালে আমাদের কেমন জীবন কাটছে, গ্রীষ্মকালে আমাদের কেমন জীবন কাটছে, সেই সম্পর্কে কিন্তু যথেষ্ট আলোচনা করতে হবে। এটা কিন্তু, এটাও কিন্তু 5 নম্বরের। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, আমরা মোটামুটি আমাদের এই জলবায়ু অঞ্চলটা পশ্চিমবঙ্গের আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, আশা করি তোমাদের সবার খুব ক্লাসটা ভালো লেগেছে। আমরা পরের দিন কিন্তু এই পশ্চিমবঙ্গেরই আহ, স্বাভাবিক উদ্ভিদ এবং পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে বিশদে কিন্তু জানবো। ঠিক আছে? আজকের জন্য থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস